শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো গত ক্লাসের পরে আবার আজ ফিরে আসলাম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে ইউটিউব চ্যানেল ক্লাসে। আমি গত ক্লাসে তোমাদের পাঠদান করিয়েছিলাম উপসর্গ দিয়ে শব্দ গঠন। আশা করি ওই পাঠটি সবাই তোমরা আয়ত্ত করতে পেরেছ। আজকে আবার আমরা আরেকটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, সমাস দিয়ে শব্দ গঠন। সমাস সমাস কাকে বলে বা সমাস কি? সমাস দিয়ে কিভাবে আমরা শব্দ গঠন করব? সমাস হলো বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত, একটা সাথে একটা সম্পর্ক, পরস্পর সম্পর্কিত একাধিক পদের একটা শব্দ, একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। একাধিক পদ অর্থাৎ অনেকগুলা পদ থাকে, সেই অনেকগুলা পদের এক পদে পরিণত হওয়ার বা এক শব্দে পরিণত হওয়ার নাম হলো সমাস। যেমন একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, দেখো এখানে অনেকগুলো পদ এক পদে গেছে, কি সিংহাসন, এখানে একটা শব্দ হয়ে গেছে। অনেকগুলো পদ ছিল, সিংহ চিহ্নিত আসন, একাধিক পদের এক পদীকরণ। সমাস মানে সংক্ষেপণ, একাধিক পদের এক পদীকরণ। আমরা সংজ্ঞায় বলেছি বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। একটা উদাহরণ তুমি স্পষ্ট করলাম, আমাদের সিংহ চিহ্নিত আসন হলো সিংহাসন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের পাঠ্যপুস্তকে তোমাদের যে বোর্ড কর্তৃক বইতে সেখানে উদাহরণ দিছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। তাহলে পরীক্ষা সময়ের নিয়ন্ত্রক কি বলা চলে? এক কথায় পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রথম বাক্যে পরীক্ষা সময়ের নিয়ন্ত্রক, সময় সংক্রান্ত সূচি, স্কুল ও কলেজ, এই পদগুলো দ্বিতীয় বাক্যে যথাক্রমে একটা হয়ে গেছে পরীক্ষা নিয়ন্ত্রক, সময় সংক্রান্ত সূচি হয়ে গেছে সময়সূচি, এবং স্কুল ও কলেজ হয়ে গেছে স্কুল কলেজ হিসেবে সংক্ষিপ্ত হয়েছে। এই সংক্ষেপ প্রক্রিয়ার নামই হলো সমাস। অর্থাৎ পদগুলো একাধিক পদের এক পদ হয়, সেটাই হলো সমাস। আর সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ। যেমন আমি এখানে এটা হলো সমস্ত পদ। এটা কি? সমস্ত পদ। আর এইটি হলো, এটা পুরাটা, এটা আমাদের এক একটি হলো সমসমান পদ, প্রত্যেকটি হলো সমসমান, যেই পদে সমাস হয় সমসমান। আর পুরো বাক্যটা হলো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর প্রথম পদটা হলো পূর্বপদ, আর পরেরটা হলো পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এইটুকে উদাহরণ দিলে আমরা বুঝে নিলাম যে পরস্পর সম্পর্কিত বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদটা এক পদে গেল, আর এই যে সমাসবদ্ধ পদটার নাম হলো সমস্ত পদ। আর প্রত্যেকটি পদে যেই পদে সমাস হয় প্রত্যেকটি পদের নাম হলো সমসমান পদ। হ্যাঁ, যে পদে অর্থাৎ যেসব পদ দিয়ে সমাস হয় কি, যে পদের নাম হলো সমসমান পদ। আর পুরো বাক্যটার নাম হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর এই প্রথম পদটার নাম হলো পূর্বপদ, আর পরেরটার নাম হলো উত্তরপদ বা পরপদ। তো আমরা উদাহরণটির মাধ্যমে স্পষ্ট করে দিলাম। তোমাদের বইতে অবশ্য অন্য উদাহরণ দিয়েছে, পরীক্ষার সময় নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত স্কুল ও কলেজে পাঠদানের পাঠানোর নির্দেশ দিয়েছেন, এটা দিয়ে করছেন। আমি সিংহ চিহ্নিত আসন সিংহাসন একটা উদাহরণ দিলাম। তো দেখো, তাহলে আমরা পেলাম কি একাধিক পদ এক পদ হয়ে যাবে। একাধিক পদের এক পদীকরণটি হলো সমাস। সমাস মূলত চার প্রকার। সমাস মূলত চার প্রকার। সমাস মূলত চার প্রকার। এক, দ্বন্দ্ব। দুই, দ্বন্দ্ব সমাস কর্মধারায় তৎপুরুষ বহুব্রী। কর্মধারায় তৎপুরুষ চার। চারটা দিচ্ছে এক নম্বর বইতে, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ ও বহুব্রী। দেখো, আগের বইয়ের সাথে এখানে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। আগের বইতে আমাদের ছিল অন্যরকম, এখন তোমাদের বইতে আমরা যা দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস, প্রথমে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রী। তো দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুই পদের অর্থের প্রাধান্য সমান প্রাধান্য, অর্থাৎ উভয় পদেই প্রধান। দ্বন্দ্ব সমাসে কি উভয় পদেই প্রধান। উভয় পদই দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান। দ্বন্দ্ব সমাসে কি উভয় পদই প্রধান। যেমন সোনা রূপা, সমস্ত পদের ব্যাস বাক্য সোনা ও রূপা। সোনা ও রূপা, সমস্ত পদ কি সোনা ও রূপা। তাহলে এই সোনা ও রূপার এখানে এই পদটার মধ্যে কোনোটারই প্রাধান্য কম না বা কোনোটারই বেশি না, দুটারই সমান। এটা হলো দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় সোনা রূপার দাম বেড়ে গেছে, অর্থাৎ সোনা রূপার দামও বেড়ে গেছে, রূপার দামও বেড়ে গেছে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় বিপরীত অনুরূপ শব্দের সংযোগ ঘটে, যেমন মা ও বাবা, মা বাবা, স্বর্গ নরক, স্বর্গ নরক, জমা ও খরচ, জমা খরচ, হাত ও পা, হাত পা। তারপর হলো 19 ও 20, 19 20, ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টি, পোটলা ও পুটলি, পোটলা পুটলি, তুমি ও আমি, তুমি আমি, আসা ও যাওয়া, আসা যাওয়া, ধীরে ও শিস্তে, ধীরে শিস্তে, ভালো ও মন্দ, ভালো মন্দ। আগের বই থেকে অনেক পার্থক্য আছে। কিন্তু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম অলুক দ্বন্দ্ব। যেমন হাতে ও কলমে, হাতে কলমে, অর্থাৎ বিভক্তির লোপ পায় না। চোখে ও মুখে, চোখে মুখে, চলনে ও বলনে, চলনে বলনে, এখানে বিভক্তির লোপ হয়নি। সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে, যেমন সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম, হাত পা চোখ ও কান, হাত পা চোখ কান ইত্যাদি। তাহলে দুইয়ের অধিকও হতে পারে। তাহলে দ্বন্দ্ব সমাস দেখলাম, বিপরীত শব্দ, সমজাতীয় শব্দ, বিভিন্ন শব্দ দিয়ে দ্বন্দ্ব সমাস হয়। আর দ্বন্দ্ব সমাসে বিভক্তি যুক্ত হলে সেখানে বিভক্তি লোপ হয় না, সেটার নাম হলো অলুক দ্বন্দ্ব। আবার কখনো কখনো দ্বন্দ্ব সমাসে দুইয়ের বেশি পদও হতে পারে। এই হলো দ্বন্দ্ব সমাস। এবার আসি আমরা কর্মধারয় সমাস। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, দ্বন্দ্ব সমাসের উভয় ধরন দেখছি আমরা।
এবার কর্মধারয় সমাসে তোমাদের কি বলে? যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় পরপদ প্রধান, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, ফুল যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, তাহলে ফুলটার প্রাধান্য। কিন্তু কর্মধারয় সমাসের সমান পদে যে যোজক থাকে, যেমন খাস যে জমি, খাট জমি, চিত যে সাঁতার, চিত সাঁতার। খাস যে জমি, খাস জমি, খাস যে জমি, কি হলো? খাস জমি। খাস যে জমি, খাস জমি। তাহলে কিন্তু কর্মধারয় সমান পদে যে যোজকটা থাকে, ভাজা যে বেগুন, ভাজা বেগুন, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, কনক যে চাপা, কনক চাপা, টাক যে মাথা, টাক মাথা, টাক যে মাথা, টাক মাথা, যে চালাক সেই চতুর, চালাক চতুর, যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট। তাহলে আমরা দেখলাম কর্মধারয় সমাসে কি হয়? যে যোজকটা থাকে, যে যোজকের ব্যবহার থাকে। কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, সেগুলো দ্বিগু কর্মধারয়, সেগুলোর নাম হলো দ্বিগু কর্মধারয়। যেমন তিন ফলের সমাহার, ত্রিফলা, চার রাস্তার মিলন, চৌরাস্তা। এগুলো ছিল আগের দ্বিগু সমাস। দ্বিগু সমাস নামে একটা সমাস ছিল আগের হইতে। এখন কর্মধারয় সমাসকে দ্বিগুর ভিতরে নিয়ে আসছে, দ্বিগুকে কর্মধারয় নিয়ে আসছে, বলছে দ্বিগু কর্মধারয়। কি বলছে? তিন ফলের সমাহার, ত্রিফলা, চার রাস্তার মিলন, চৌরাস্তা, ত্রিভুজের সমাহার, ত্রিভুজ, অষ্টভুজের সমাহার, অষ্টভুজ। আগেগুলো ছিল দ্বিগু সমাস, এখন বলছে দ্বিগু কর্মধারয়। কিছু কর্মধারয় সমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, সেগুলো বলে মধ্য পদলোপী কর্মধারয়। যেমন ঘি মাখানো ভাত, ঘি ভাত, ঘি মাখানো ভাত, এগুলো ঘি, ঘি মাখানো ভাত, কি হলো? ঘি ভাত। এগুলো মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। হাতে পরা হয় যে ঘড়ি, যে আমরা হাত ঘড়ি করি, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, বিজয় নির্দেশক, পতাকা, বিজয় পতাকা। এগুলো হলো মধ্যপদ লোপ পাইছে, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এবার যার সঙ্গে তুলনা করা হয় তা হলো উপমান। যার সঙ্গে তুলনা করা হয় তা হলো কি? উপমান। কিন্তু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়, এগুলোকে উপমান কর্মধারয় বলে। যেমন কাজলের মতো কাজল কালো, কাজল কালো, শসের মতো ব্যস্ত, শস ব্যস্ত। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ। কাজলের মতো কালো, কাজল কালো, উপমান। কাজলের মতো কালো, কাজল কালো, উপমান। উপমান কর্মধারয়। কাজলের মতো কালো, কাজল কালো, উপমান কর্মধারয় সমাস। শসের মতো ব্যস্ত, শস ব্যস্ত। যাকে তুলনা করা হয় তা হলো উপমেয়। যার সাথে তুলনা করা হয় সে হলো উপমান, আর যাকে তুলনা করা হয় তা হলো উপমেয়। কিন্তু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়, এগুলোকে বলে উপমিত কর্মধারয় সমাস। যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষটা হলো উপমেয়। যাকে তুলনা করা হয় তা উপমেয়। পুরুষকে তুলনা করা হয়েছে কার সাথে? সিংহের সাথে।
তাহলে পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ, আঁখি পদ্মের ন্যায় পদ্ম আঁখি, মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ। অর্থাৎ যাকে তুলনা করা সে হলো উপমিত, যার সাথে করা সেটা উপমান, উপমানটা আগে চলে আসছে। আঁখি পদ্মের ন্যায় পদ্ম, পদ্ম আঁখি, মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ, পুরুষ সিংহ না, পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ, কারণ সিংহ পুরুষ মানে কি পুরুষ হলো সিংহের ন্যায়। আঁখি পদ্মের ন্যায়, আঁখিটা চোখটা তার পদ্মের মধ্যে সুন্দর আর কি বললে পদ্ম আঁখি। মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, বা চাঁদ মুখ চাঁদের ন্যায় চাঁদ মুখ, এরকম। এই সমাসে উপপদই হলো বিশেষ্য। কিন্তু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়, এরূপকে বলে রূপক কর্মধারা। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মন রূপ মাঝি, মন মাঝি। এবার আসো তৎপুরুষ সমাস, সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস তাকে তৎপুরুষ সমাস বলে। এই সমাসে পরপদের অর্থে বাধা নেই, তৎপুরুষ সমাস পরপদের অর্থ বাধা নেই, তৎপুরুষ সমাস পরপদ প্রধান, তৎপুরুষ সমাস কি পরপদ প্রধান। তাহলে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ হলো দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো, মামার বাড়ি, মামার বাড়ি, ধানের ক্ষেত, ধান ক্ষেত, পথের রাজা, রাজপথ, গোলায় ভরা, গোলা ভরা, গাছে পাকা, গাছ পাকা, অকালে মৃত্যু, অকাল মৃত্যু। সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ মধু দিয়ে মাখা, মধু মাখা, চিনি দিয়ে পাতা, চিনি পাতা, রান্নার জন্য ঘর, রান্নাঘর, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া, আগা থেকে গোড়া, আগা। কিন্তু কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এগুলো হলো তৎপুরুষ সমাসের নাম অলোপ তৎপুরুষ। যেমন গরুর গাড়ি, গরুর গাড়ি, তেলে ভাজা, তেলে ভাজা, গরুর গাড়ি, গরুর গাড়ি, গরুর গাড়ি, এগুলো লোপ পায় না, সেটা হলো অলোপ। অলৌক তৎপুরুষ কি যেখানে লোক পায় না সেটা হলো অলৌক তৎপুরুষ সমাস। গরুর গাড়ি এটা হলো অলৌক, এটা একটাই গরুর গাড়ি, অলৌক তৎপুরুষ, অলৌক অলৌক তৎপুরুষ বিভক্তি লোক নাই। এবার আসো বহুব্রী সমাস। বহুব্রী সমাসটা কোনটা? যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। অন্য পদ প্রধান, বহুব্রী সমাস হলো অন্য পদ প্রধান। বহুব্রী সমাস হলো অন্য পদ। অন্য পদ প্রধান। যে সমাসে পূর্বপদ পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হলে তাকে সমানাধিকরণ বহুব্রী বলে। এক গোঁজার এক গুঁয়ে, লাল পাড় যে শাড়ির লাল পেড়ে। পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য, কখনো কোনো ক্রিয়া বিশেষ্য হলে বেদীকরণ বলে। যেমন গোফে খেজুর যার, গোফ খেজুরে, গোফ খেজুরে। যে বহুব্রী সমাসের ব্যাস বাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায় তাকে মধ্য পদরূপী বহুব্রী বলে। চিরুনির মতো দাঁত যার চিরুন দাঁতি, হাতে করে দেওয়া হয় যে অনুষ্ঠানে
হাতে খড়ি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠান, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠান। দেওয়া হয় যে মধ্যপদূলি বহুব্রী সমাস। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার হয়। পারস্পরিক অ্যাকশন, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা, কানাকানি, অর্থাৎ ব্যতিহার। ব্যতিহার বহুব্রী। তারপরে যে বহুব্রী সমাসে সমসমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে অলোপ বহুব্রী বলে। যেমন গায়ে এসে পড়ে যে গায়ে পড়া, কানে খাটো যে কানে খাটো। যে বহুব্রী সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রী সমাস বলে। যেমন চার ভুজ যে ক্ষেত্রের চতুর্ভুজ, সে তার যে যন্ত্রের সে তার। তো শিক্ষার্থী বন্ধুরা, আগের সমাসে বইতে আমাদের অনেক বিস্তারিত ছিল। এখনকার তোমাদের এই পাঠ্যক্রমে সমাস সম্পর্কে মোটামুটি এটুকুই আমাদের ধারণা দিতে হবে। আমাদের 4 প্রকার সমাস দিছে, মূলত আমরা সেই 4 প্রকার নিয়েই আজকে আলোচনা করলাম। আমাদের সমাস মূলত 4 প্রকার, আর আমরা আগে করেছিলাম 6 প্রকার। ও 6 প্রকার, যেমন আমাদের প্রাদি সমাস, তারপরে হলো তোমার বৃত্ত সমাস, ধরুন কিছুই নেই এখন বইতে। এখন যা দিচ্ছে আমরা এগুলো নিয়েই থাকবো। অবয়ব সমাস তো নাই পুরোপুরি, কিন্তু দ্বিগু কিছু আছে, কর্মধারের ভিতরে ঢুকে হচ্ছে দ্বিগু। যাই হোক, আমরা এখন আমাদের পাঠ্যক্রমে অর্থাৎ আমাদের পাঠ্যসূচিতে যা আছে আমরা তাই পড়তে হবে, তাই নিয়েই থাকতে হবে। সেজন্য আমাদের পাঠ্যক্রমকেই ফলো করতে হবে। তো আজকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমাস নিয়ে আলোচনা ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বাড়িতে থাকো অর্থাৎ গৃহে থাকো, এবং নিয়মিত পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর আমাদের এই করোনাকালীন সময়ে এই মহা দুর্বিপাকে তোমরা বাসায় অন্তত একটু পড়ালেখা করবে, কারণ নাহলে তোমাদের পড়ালেখার বিরাট ঘাটতি সৃষ্টি হবে। তোমাদের পড়ালেখা যেন তেমন ঘাটতি সৃষ্টি না হয়, সেজন্যই তো আমাদের এই উদ্যোগ। আমরা অনলাইন ইউটিউব ক্লাস তোমাদেরকে দিচ্ছি, তোমরা বাসায় ক্লাসগুলো দেখবে, পাশাপাশি বই নিয়ে অর্থাৎ পাঠ্যপুস্তক নিয়ে তোমাদের যে পাঠ শিখেছি সেই পাঠটা নিয়ে খুলে ওর সাথে একটু পড়বে। তাহলে প্রথমে আমার লেকচারটা শুনে কিছু আয়ত্ত করবে, এরপরে আবার বইটা পড়বে, দেখবে অনেক কিছুই তোমাদের নিকট সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি। ধন্যবাদ।